হ্যালো ফ্রেন্ডস, আমি মৌমিতা। আজকে আমি ডিবিএমএস এর ওপর একটি কমপ্লিট ভিডিও সিরিজ তৈরি করতে চলেছি। তো আশা করি তোমরা সবাই আমার সঙ্গে থাকবে। তো চলো শুরু করা যাক। ইন্ট্রোডাকশন টু ডিবিএমএস। সবার প্রথমে আমি ডিবিএমএস সম্পর্কে কিছু বলছি না, তো আমাদেরকে জানতে হবে ডেটাবেস সিস্টেম কি। ডেটাবেস সিস্টেমকে দুটো ভাগে ভাগ করা যায়, এক হলো ডেটাবেস আর একটি হলো ডিবিএমএস। তো ডেটাবেস কি? ডেফিনিশন অনুযায়ী ডেটাবেস ইজ অ্যান অর্গানাইজড কালেকশন অফ রিলেটেড ডেটা। তো ধরো আমরা যে কোনো একটি সাইটে ঢুকতে চাইছি, প্রথমবারের জন্য সেই ওয়েবসাইটে আমি যেতে চাইছি। ধরো একটি মক টেস্টের ওয়েবসাইট, যেখানে আমি যখন ঢুকবো তখন তারা আমাকে সেখানে রেজিস্টার্ড করতে বলবে। তো সেখানে রেজিস্ট্রেশন করবার পর আমি সেই সাইটে লগ ইন করতে পারবো এবং আমি তাদের সেই ওয়েবসাইটে থাকা মক টেস্ট, কুইজ সমস্ত কিছু অ্যাটেন্ড করতে পারবো। তো সেই প্রথমবারের পর আমি যখনই সেই ওয়েবসাইটে দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার লগ ইন করবো, প্রত্যেকবার আমি দেখতে পাবো আমার করা কোন কোন মক টেস্ট আমি অ্যাটেন্ড করেছি, কোন কোন কুইজ আমি অ্যাটেন্ড করেছি, আমি কোনটাতে কত নাম্বার আমি পেয়েছি। তো সমস্ত ডিটেলস তারা আমাকে দেখাতে থাকবে। তার কারণ প্রথমবার আমি যে রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করেছিলাম, তারা সেটাকে কোনো একটা জায়গায় সংরক্ষণ করে রেখেছে এবং তার বেসিসে তারা পরবর্তী সমস্ত ডেটাগুলো আমাকে শো করছে। ধরো এই যে এই ফর্মটা আমি প্রথমবার ফিল আপ করেছিলাম, যেখানে আমার নাম, ইমেল, মোবাইল নাম্বার এই সমস্ত ডিটেলসগুলো দেওয়া ছিল। তো পরবর্তীতে তারা সেগুলো ইউজ করে আমাকে আমার করা সমস্ত মক টেস্ট, কুইজ, সমস্ত নাম্বার সব কিছু তারা আমাকে শো করছে। তো তারা যে জায়গাটাতে আমার এই ডিটেলসটা সংরক্ষণ করে রেখেছে সেটি হলো ডেটাবেস। এই মক টেস্টে তাদেরই ডেটা সংরক্ষণ করা আছে যারা কোনো না কোনো সময় এই মক টেস্টের ওয়েবসাইটে ভিজিট করেছে বা লগ ইন করেছে বা রেজিস্টার করেছে। এই ডেটাবেসে কিন্তু অন্য কোনো মানুষের ডেটা যারা কখনো এই ওয়েবসাইটে আসেইনি, সেটা সংরক্ষণ করা নেই। অর্থাৎ এখান থেকে বোঝা গেল প্রত্যেকটা কোম্পানির, প্রত্যেকটা সাইটের, প্রত্যেকটা অর্গানাইজেশনের একটা নিজস্ব ডেটাবেস আছে, যেখানে তারা তাদের রিলেটেড সমস্ত ডেটা, সমস্ত কিছুকে সংরক্ষণ করে রাখে। যেমন ফেসবুক, আমরা যারা যারা ফেসবুকে আছি, ফেসবুকে লগ ইন করেছি, তাদের সমস্ত ডেটা ফেসবুক একটা জায়গায় সংরক্ষণ করে রেখেছে। ঠিক তেমনভাবেই যে কোনো শপিং ওয়েবসাইট, যে কোনো ফ্লাইট বুকিংয়ের ওয়েবসাইট, যে কোনো ট্রেন বুকিংয়ের ওয়েবসাইট, তাদের প্রত্যেকের নিজস্ব নিজস্ব কিছু ডেটাবেস আছে, তারা সেখানে তাদের ডেটাগুলোকে সংরক্ষণ করে রেখেছে। এইবার ডেটাবেসে দু রকম ভাবে ডেটা স্টোর করা যায়। এক হলো স্ট্রাকচার্ড ওয়ে, আরেকটি হলো আনস্ট্রাকচার্ড ওয়ে। তো স্ট্রাকচার্ড ওয়ে কি? স্ট্রাকচার্ড ওয়ে হলো যেখানে প্রি-ডিফাইন্ড কিছু ফরম্যাট দেওয়া থাকে এবং ডেটাগুলোকে খুব সুন্দর করে এমন ট্যাবুলার ফর্মে সাজানো থাকে। আমি যখন কোনো একটা ইউনিভার্সিটির ওয়েবসাইটে নিজেকে লগ ইন করাবো, তখন সেই ইউনিভার্সিটি আমাকে একটা জায়গায় রেজিস্ট্রেশন করতে বলবে এবং সেই রেজিস্ট্রেশন ফর্মটা তারা তাদের ডেটাবেসে সংরক্ষণ করে রাখবে অ্যাজ আ ট্যাবুলার ফর্মে। এবং এই টেবিলকেই টেকনিক্যাল ভাষায় বলা হয় রিলেশন। তো স্ট্রাকচার্ড ভাবে যে ডেটাগুলো ডেটাবেসে সংরক্ষণ করা হয় তাকে বলা হয় রিলেশনাল ডেটাবেস। অর্থাৎ স্ট্রাকচার্ড ওয়েতে যে ডেটাবেস সংরক্ষণ করা থাকে সেটা হলো রিলেশনাল ডেটাবেস। আর আনস্ট্রাকচার্ড ওয়েতে যে ডেটাগুলো সংরক্ষণ করা হয়, যেমন যে কোনো ডকুমেন্ট, যে কোনো ওয়েব পেজ, সেখানে কি হয়, সেখানে একই সঙ্গে চ্যাট, পিকচার, সমস্ত রকমের অডিও, ভিডিও সমস্ত কিছু একই সাথে দেওয়া থাকে, সেটা হলো আনস্ট্রাকচার্ড, যেখানে প্রি ডিফাইন্ড কোনো কিছু আগে থেকে বলা নেই যে এভাবেই এখানে এটা দিতে হবে, ওখানে সেটা দিতে হবে। এটাকে বলা হয় আনস্ট্রাকচার্ড ওয়ে। কিন্তু আমরা এই পুরো জিনিসটার মধ্যে স্ট্রাকচার ডেটাবেস সম্পর্কেই আলোচনা করব, কারণ আমাদের সিলেবাস শুধুমাত্র স্ট্রাকচার ডেটাবেসের উপরেই আছে। তো চলো স্ট্রাকচার ডেটাবেস নিয়ে আমরা আলোচনা করি। এবার কথা হলো, আমরা তো ডেটাকে সংরক্ষণ করলাম, কোথায় সংরক্ষণ করলাম? ডেটাবেসে। আমি কি করব সংরক্ষণ করে? সাপোজ আমি যে ইউনিভার্সিটিতে আছি, সেই ইউনিভার্সিটিতে আমি যখন
আমি যখন সেখানে অ্যাডমিশন নিয়েছি তারা আমার সমস্ত ডেটাগুলো ডেটাবেসে সংরক্ষণ করেছে, কিন্তু আমি তো সারা জীবন সেখানে থাকবো না। যখন আমি সেই ইউনিভার্সিটি ছেড়ে বেরিয়ে যাব তারা আমার ডেটাটাকে ডিলিট করবে। বা ইউনিভার্সিটিতে থাকাকালীন আমি যদি আমার অ্যাড্রেস চেঞ্জ করি, আমাকে সেই অ্যাড্রেসটা ওরা আপডেট করে দেবে। বা নতুন কোনো স্টুডেন্ট যখন সেই ইউনিভার্সিটিতে আসছে তারা তার ডেটাটাকে ইনসার্ট করবে। অর্থাৎ আমার দরকার ইনসার্ট, আপডেট, ডিলিট, এইগুলোকে বলা হয় অপারেশন। এই অপারেশনগুলো পারফর্ম করার জন্য স্ট্রাকচার ডেটাবেসে একটি প্ল্যাটফর্ম দেওয়া থাকে। সেই প্ল্যাটফর্মটাই হলো ডিবিএমএস। আমাদেরকে ডিবিএমএস এই কাজে সাহায্য করবে। সমস্ত রিলেশনাল ডেটাবেস যেগুলো আছে সেগুলোর ওপর ইনসার্ট, আপডেট, ডিলিট এই সমস্ত অপারেশনগুলো পারফর্ম করার জন্য যে আমাদের হেল্প করে সেই হলো ডিবিএমএস। তাই একে বলা হয় রিলেশনাল ডিবিএমএস, অর্থাৎ RDBMS। ডিবিএমএস বিভিন্ন কোম্পানির আছে, যেমন মাইক্রোসফটের সিকিউর সার্ভার, এছাড়া MySQL, এরকম বিভিন্ন কোম্পানির বিভিন্ন ডিবিএমএস আমরা দেখতে পাই। তো আমাদের এই সমস্ত আলোচনা চলবে স্ট্রাকচার ডেটাবেসের ওপর, অর্থাৎ রিলেশনাল ডিবিএমএস। আমরা পরবর্তীতে এই রিলেটেড আরও অনেক কিছু জানতে থাকবো ধীরে ধীরে। তো এই পর্যন্তই আজকের ভিডিও, ইন্ট্রোডাকশন টু ডিবিএমএস। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে সাথে থেকো এবং সাবস্ক্রাইব করো।